আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ নুডলস সংবাদ শিরোনাম। ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী। বিক্ষোভকারীদের দায় মুক্তি সহ সব দাবি পূরণের আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার। সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, জানালেন আইনমন্ত্রী। শিগগিরই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। বাংলাদেশকে প্রযুক্তি উদ্ভাবনকারী দেশ করতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। সেমি কন্ডাক্টর শিল্প ঘিরে অর্থনৈতিক সম্ভাবনার আশা। হাজারো প্রাণের উচ্ছ্বাসে বাঘ রক্ষার অঙ্গীকারে রাজধানীতে প্যান্টোনিক্স টাইগার রান। ভবিষ্যৎ প্রজন্মকে প্রাণ প্রকৃতি রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান। জন্মদিনে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। জ্ঞানভিত্তিক সমাজ গঠনের রূপকারের প্রতি চ্যানেল আই পরিবারের শ্রদ্ধা। এবং ছাদকৃষির জনপ্রিয়তায় জাতীয় বৃক্ষ মেলায় বেড়েছে চারা ও সরঞ্জাম বিক্রি। প্রতারণা রোধে চারার মান নিয়ন্ত্রণে ক্রেতাদের দাবি। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি নবায়নযোগ্য জ্বালানি এবং ভোক্তা, খাদ্য ও গণবন্টন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমান দায়িত্বের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে প্রশ্নফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের টানা ৩৬ দিনের আন্দোলনের মাথায় অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিক্ষোভকারীদের দায়মুক্তি ও আত্মহত্যাকারী পরীক্ষার্থীদের পরিবারকে বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে ভারত সরকার। আন্দোলন প্রত্যাহার করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। মীর আমিরুল আলমের রিপোর্ট। মেডিকেল ভর্তি পরীক্ষা নিট এর প্রশ্ন ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ১ মাসেরও বেশি সময় ধরে নয়াদিল্লির যন্তর মন্তরে চলছিল ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলন। নানা শ্রেণী পেশার মানুষ এবং বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটিরাও যোগ দেন আন্দোলনে। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা জানায় ভারতের বিরোধী দলগুলো। আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় চলে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক। অবশেষে ৩৬ দিনের আন্দোলনের মাথায় শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। একে গণতন্ত্রের জয় বলে উল্লেখ করেছেন তারা। এরপর ককরোচ জনতা পার্টির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে আশ্বাস দেয় ভারত সরকার। সেই সাথে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আত্মহত্যাকারীদের পরিবারকে বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়। দাবি পূরণ হওয়ায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় ককরোচ জনতা পার্টি। আন্দোলনের মুখে ভারতের ইতিহাসে কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগের ঘটনা বিরল। মোদির শাসনামলেই ২০১৮ সালে মিটু আন্দোলনের মুখে পদ ছাড়েন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী MJ আকবর। এর আগে ১৯৫৬ সালে রেল দুর্ঘটনায় ১০০-র বেশি প্রাণহানির ঘটনায় নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেন রেলমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। আর ২০০৮ সালে মুম্বাই হামলার পর ব্যাপক সমালোচনা ও রাজনৈতিক চাপে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শিবরাজ প্যাটেল। মীর আমিরুল আলম, চ্যানেল আই। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সেপ্টেম্বরে জাতীয় সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। তবে বিশেষ অধিবেশন ডেকে নির্বাচন করার মতো পরিস্থিতি হয়নি। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা থাকলে সে বিষয়ে এখনই কোনো মন্তব্য করবেন না বলে জানান তিনি। পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন উল্লেখ করে গেজেট প্রকাশ করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। মাজহারুল হক মান্নার রিপোর্ট। নানা আলোচনা সমালোচনার পর অবশেষে শুক্রবার রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন শাহাবুদ্দিন চুপ্পু। দায়িত্ব নিয়েছেন স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ।
পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন কখন এবং কে হতে যাচ্ছেন রাষ্ট্রপতি এ নিয়ে চলছে জোর আলোচনা। এমন পরিস্থিতিতে নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কথা বলেন আইনমন্ত্রী। নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে, 24 অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। এদিকে মানবাধিকার বিষয়ে পরামর্শ সভার আয়োজন করে মানবাধিকার সংস্থা অধিকার। এতে হেফাজতে ইসলামের সমাবেশে হামলার ঘটনায় করা মামলা ও গুম নিয়েও কথা বলেন আলোচকরা। শাপলা চত্বর হত্যা মামলায় আগামী সোমবার আমাদের রিপোর্ট প্রস্তুত করা হয়েছে, রিপোর্ট আমার কাছে সাবমিট করেছে। আগামী সোমবার দিন আমি বাদী হয়ে ফর্মাল চার্জ ইনশাল্লাহ আমি দাখিল করব। After truth seeking, the alleged perpetrators of enforced disappearance must be prosecuted. বিগত দিনে যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য নিম্ন ও উচ্চ আদালতের বিচারকদের কঠোর সমালোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আইনমন্ত্রী। ধর্ষণের মামলা আসলে সেই মামলা আমরা প্রত্যাহারের তালিকায় রাখবো না, যত বড় রাজনৈতিক মামলাই হোক না কেন। সেটা আমাদের আরেকটা কমিটমেন্টের জায়গা। আইনমন্ত্রী জানিয়েছেন, গুম ও মানবাধিকার সংক্রান্ত আইন চূড়ান্ত করা হয়েছে, শিগগিরই তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মাঝহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন সরে দাঁড়ানোর পর এখন আলোচনার কেন্দ্রবিন্দু কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। অনেকের নাম আলোচনায় আসলেও শেষ সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংবিধান অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ জানিয়েছেন, এ লক্ষ্যে শিগগিরই তফসিল ঘোষণা করা হবে। আক্তার হোসেনের রিপোর্ট। রাজনীতিতে এখন প্রধান আলোচনার বিষয় কে হচ্ছেন বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। প্রশ্নটি কেবল সাংবিধানিক কারণেই গুরুত্বপূর্ণ নয়, আগামী নির্বাচন, দলীয় রাজনীতি সহ নানা কৌশলগত সমীকরণে বিশেষ গুরুত্ব বহন করছে বিষয়টি। রাজনৈতিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও সার্বিক সমীকরণে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান। বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া স্পিকার হাফিজউদ্দিন আহমদের নামও রয়েছে আলোচনায়। দলীয় রাজনীতির বৃত্তের বাইরে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় রয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের নাম। আলোচনায় রয়েছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও। এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, সংসদের সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সবকিছু নির্ভর করছে বিএনপির দলীয় সিদ্ধান্তের উপর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানি না, আমি জানি না, এটাতে তো দলের ব্যাপারে এটা আমাদের প্রাইম মিনিস্টার এবং মহাসচিব হলো মির্জা ফখরুল, এরা জানতে পারে। কিন্তু আমরা মিটিং না দিলে আমরা জানবো কি হবে? মিটিং হয় নাই এখনো। নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ জানিয়েছেন, তফসিল ঘোষণার আগে প্রধান নির্বাচন কমিশনার স্পিকারের পরামর্শ নেবেন। নির্বাচন হবে সংবিধানের বিধিমালা ও 1991 সালের রাষ্ট্রপতি নির্বাচনের আলোকে। পূর্ণাঙ্গ একটা শিডিউল প্রকাশ করা হবে, তারপরে সেই শিডিউল অনুযায়ী ভোট হবে। ভোট যদি হয় হবে, না হয় একক প্রার্থী থাকলে একক প্রার্থী হবে, নির্বাচিত হবে। পরিস্থিতি দেখেন না, তবে এতটুকু জানবেন, এটাও 1991 সালের যে রাষ্ট্রপতি নির্বাচন আইন ওই অনুযায়ী পরিচালিত হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, প্রযুক্তি উদ্ভাবন ও উৎপাদনের দেশ হিসেবেও প্রতিষ্ঠিত করতে চায় সরকার। রাজধানীতে আধুনিক ইলেকট্রনিক চিপ আইসি ডিজাইন ও তৈরির বৈশ্বিক খাত সেমিকন্ডাক্টর সামিটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পোশাক শিল্পের পর এই শিল্প সম্ভাবনাময় অর্থনৈতিক গন্তব্য হতে পারে। 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে আশা করেন তিনি। রাহুল রয়ের রিপোর্ট। ক্ষুদ্র একটি চিপ
অথচ এর উপরে নির্ভর করছে আধুনিক বিশ্বের প্রযুক্তি। স্মার্টফোন, কম্পিউটার, বৈদ্যুতিক গাড়ি, চিকিৎসা যন্ত্র, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তিরও প্রাণ সেমিকন্ডাক্টর। বাংলাদেশকে প্রযুক্তি ও বৈশ্বিক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইআর সামিট 2026। দুদিনের এই সামিট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামিটে অংশ নিচ্ছেন দেশ বিদেশের প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক, উদ্যোক্তা, শিক্ষাবিদ এবং তরুণ উদ্ভাবকরা। সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের সম্ভাবনা, দক্ষ জনশক্তি গড়ে তোলা, গবেষণায় বিনিয়োগ এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা সহ বিভিন্ন বিষয়ে উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। বিশ্ব একটা এমন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি মিলেমিশে চতুর্থ এবং পঞ্চম শিল্প বিপ্লবের ভিত্তি রচনা করছে। মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার, চিকিৎসা সরঞ্জাম, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডাটা সেন্টার কিংবা নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক কলকারখানা কিংবা মহাকাশ স্যাটেলাইট, প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি। সেমিকন্ডাক্টর শিল্প এগিয়ে নিতে প্রধানমন্ত্রী সরকারের লক্ষ্যের কথাও জানান। বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। 2030 সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 ট্রিলিয়ন কাছাকাছি পৌঁছবে। এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রফতানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। পরে প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল পরিদর্শন করে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। জুলাই গণ অভ্যুত্থান। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল AKM শামসুল ইসলাম বলেছেন, কোনো রাজনৈতিক শক্তির নির্দেশে নয়, মানবিক কারণে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে ভূমিকা রেখেছে সেনাবাহিনী। জুলাই অভ্যুত্থান নিয়ে স্মরণসভায় তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড, মেজর সিনহা হত্যা ও গুমের বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। নাজিব বেকের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়ার স্মরণসভা। অনুষ্ঠানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন নিয়ে ক্ষোভ জানান বক্তারা। আপনারা যেভাবে জুলাইতে সকল কিছু নিয়ে নেমে এসেছিলেন, আপনারা আবারও সকল কিছু নিয়ে নেমে আসেন এই শহীদ পরিবার এবং আহতদের পাশে দাঁড়ানোর জন্য। জুলাই হয়তো আমাদের জীবনে ফিরে দেখা, হয়তো সারা বাংলাদেশি মানুষের কাছে, কিন্তু জুলাই আমাদের কাছে প্রতিদিনই জাগ্রত। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয় স্মরণ সভায়। এখন আর সেই পুরনো ইতিহাস ঘাটলে চলবে না, পুরনো ভালো গৌরবোজ্জ্বল ইতিহাসকে আমরা ঘাটি চলুন, সেখান থেকে আমরা শিক্ষা লাভ করি। পচা অতীত নিয়ে আমরা ঘাটবো না, পচা অতীতের দিকে আমরা যাব না। জুলাই গণঅভ্যুত্থানে সেনাবাহিনীর বর্তমান এবং সাবেক কর্মকর্তাদের ভূমিকা তুলে ধরেন প্রতিরক্ষা উপদেষ্টা। জুলাইকে অবহেলা করে, জুলাইকে অস্বীকৃতি জানিয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। ৭১ যেমন আমাদেরকে স্বাধীনতা দিয়েছিল, জুলাই আমাদেরকে যে শিক্ষা দিয়েছে গুড গভর্নেন্স এন্ড মানুষ সম্পৃক্ত সমাজ ব্যবস্থা করার জন্য যে দায়বদ্ধতা আমাদেরকে দিয়েছে, যার
প্রেক্ষিতে যে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, আমরা আপনাদের কাছে অঙ্গীকার করতে পারি সরকার জুলাইয়ের যে স্পিরিট এবং আদর্শ আছে সেটাকে পুরোপুরি ধারণ করেই আমরা আমাদের এই সমাজকে বিনির্মাণ করতে চাই। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাইকে অস্বীকার করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। হাজারো প্রাণের উচ্ছ্বাস, বাঘ রক্ষার অঙ্গীকার, বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান আর র্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে পর্দা নামল প্যান্টোনিক্স টাইগার রান 2026-এর। বাংলাদেশের গর্ব, অদম্য সাহস আর ক্ষিপ্রতার প্রতীক বেঙ্গল টাইগার এবং সুন্দরবন সংরক্ষণে জনসচেতনতা তৈরিতে এই আয়োজন। ভবিষ্যৎ প্রজন্মকে প্রাণ প্রকৃতি রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হবার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। আফরোজা হাসিকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মাহবুব মোর্শেদ। রাজধানীর হাতিরঝিল ভোরের আলো তখনও উকি দেয়নি। মেঘ বৃষ্টির লুকোচুরির মধ্যে এমফি থিয়েটারমুখী হাজারো মানুষের ঢল। বাংলার বাঘ রক্ষার মহাযজ্ঞে প্যান্টোনিক্স টাইগার রান সিজন 2 অংশ হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যোগ দেন নানা পেশা ও বয়সের মানুষ। বাঘ রক্ষায় তারুণ্যের দৌড় উৎসবে ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ ভোর 5:30টায় শুরু হয় প্যান্টোনিক্স টাইগার রান সিজন 2 মিনি ম্যারাথন। ছিল বিদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও, সবার মুখে বাঘ এবং সুন্দরবন রক্ষার বার্তা। মানুষের সাথে কথা বলতে বলাতে দৌড়ায় খুবই ভালো ছিল, খুবই ভালো লাগতেছে। অক্সিজেন পেতে হলে গাছপালার অবশ্যই প্রয়োজন, গাছপালা রক্ষা করতে হলে আমাদের বাঘকে অবশ্যই রক্ষা করতে হবে। প্রতি বছরই এরকম একটা ইভেন্ট আয়োজন করা হয়। এই প্রচারণার মাধ্যমে মানুষ আরো সচেতন হবে। সবাই সুস্থ থাকুন, রান করুন, হাঁটুন, সচেতনতা তৈরি করুন এবং বাঘকে রক্ষা করুন। এই ধরনের প্রোগ্রাম ইকোলজি রক্ষার্থে অনেক বেশি সহায়তা করে। বাঘ রক্ষায় আমাদের সচেতনতা থেকেই এখানে আসা। নিজে সুস্থ থাকি, বাঘকেও রক্ষা করি। এমন উদ্যোগ স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি সুন্দরবন ও বিপন্ন বাঘ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে প্রত্যাশা বিশিষ্টজনদের। সবার আগে 107 আমরা সচেতন হব, বাঘ রক্ষা করব। যদিও ঢাকা শহরের কেউ বাঘ দেখে না বা চ্যানেলের মাধ্যমে সবাই দেখছে, সচেতন হতে হবে। আমাদের এই উদ্যোগটা সফল হোক, এর মাধ্যমে আমরা সবার কাছে সব বাঘ সংরক্ষণের মেসেজটা পৌঁছে দিতে পারি, এটাই আমাদের সবচাইতে বড় পাওয়া হবে। বাঘ এবং হরিণের চোরা শিকার হচ্ছে এবং তার যে আবাসস্থল, সেই আবাসস্থলও কিন্তু আমরা পুরোপুরি সংরক্ষণ করতে পারিনি। তাই বাঘ সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমরা চাই বাঘের গর্জনে কেঁপে উঠুক সুন্দরবন। বাঘ না থাকলে সুন্দরবন থাকবে না, সুন্দরবন না থাকলে বাংলাদেশ থাকবে না। চলুন আমরা আজকে প্রতিজ্ঞা করি যে বাঘ আমাদের গর্ব, বাঘ সুরক্ষা করব। সুন্দরবন ও বাঘ রক্ষায় সমন্বিত প্রয়াসে জোর দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু ও ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার। বাঘ যদি না থাকে সুন্দরবন থাকবে না। এটার কারণ বাঘ যদি থাকে তবে সুন্দরবনে কাঠ যারা কাটতে যায় তারা অন্তত ভয় যাবে না, আর যদি বাঘই না থাকে তাহলে তো ভয়ই নেই, সব গাছই থাকবে না, সুতরাং সুন্দরবনও থাকবে না। এই ঐক্যবদ্ধভাবে আমরা যদি আগাতে পারি, মানুষের মনে যদি এই অ্যাওয়ারনেস জাগাতে পারি, তবে বাঘকে আমরা বাঁচাতে পারবো, সুন্দরবনকে আমরা বাঁচাতে পারবো। দৌড়টা কিন্তু বাঘের জন্য, পরিবেশকে ভালো রাখার জন্য যত ধরনের প্রাণী আছে সেই প্রাণীগুলোকে আমরা রক্ষা করব। আর সবচেয়ে বড় কথা, যে বাঘ সংকটে আছে সেই বাঘকে আমরা অবশ্যই তাদের বংশবৃদ্ধির জন্য আমাদের যা যা করণীয় তা করতে হবে। বাঘ যদি বাঁচে সুন্দরবন বাঁচবে, আর সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে। সুতরাং এই দুটো জিনিস কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। সুতরাং আমাদের এই সুন্দরবনকে এবং বাঘকে রক্ষা করতে
সবার হাত এক করতে হবে। এই কাজটি আমরা সবাই মিলে করব, এগিয়ে যাব। আমরা আজকে অঙ্গীকার করব, আমরা সবাই মিলে বাংলার বাক্যের রক্ষা করব। মিনি ম্যারাথনে বিজয়ীদের পুরস্কার প্রদান শেষে অনুষ্ঠানের অন্যতম চমক ছিল র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে প্যান্টনিক্স টাইগার রান 2026-এর টাইটেল স্পন্সর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর চ্যানেল আই ছিল মিডিয়া পার্টনার। মাহবুব মোর্শেদ, চ্যানেল আই, ঢাকা। জন্মদিনে লেখক, পাঠক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। 87তম জন্মদিনে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের রূপকারের দীর্ঘায়ু কামনা করেন বিশিষ্টজনেরা। লায়লা নওশিনের রিপোর্ট। ঠিক যেন চিরনূতনের ডাক নিয়ে 25শে বৈশাখের মতোই প্রতি বছর শহরে আসে 25শে জুলাই। সকল জড়া বেধি পেরিয়ে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায় তার উপস্থিতি প্রিয় প্রাঙ্গণে, সঙ্গে প্রিয়জনদের নিয়ে আসা আনন্দ আর আনন্দ। উপলক্ষ বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদের জন্মদিন। বরেণ্য এই শিক্ষাবিদের জন্মদিনে বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে শুভেচ্ছা জানান তার প্রিয় শিক্ষার্থী, সহকর্মী, সহযোদ্ধাদের অনেকেই। আলোকের ঝর্ণাধারায় মানুষের অসীম সম্ভাবনাকে জাগিয়ে তরুণদের জাতীয় শক্তিতে পরিণত করার স্বপ্নে বিভোর এই আলোকবর্তিকার জন্মদিনে আবারও সেই আনন্দের প্রতিধ্বনি। যেন আমি ছোট হয়ে থাকতে পারি, মাটির কাছে থাকতে পারি, নিচে সবার পিছে সবার নিচে যেন থাকতে পারি, এই চেষ্টাটা আমি করেছি। যে যতদিন বাঁচব আমি আমার কাজ করি, মৃত্যু তার কাজ করি, এবং মৃত্যুর মতো থাকুক। এটা যতক্ষণ আমি আছি ততক্ষণ আমি আমার মতোই থাকতে চাই। জন্মদিনে অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদকে নিবেদন করে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ছাদ কৃষির প্রসার ও ভিনদেশি নানা প্রজাতির ফলের চারায় জমে উঠেছে এবারের জাতীয় বৃক্ষ মেলা। তবে চড়া দামে কেনা চারার মান নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। তারা বলছেন, নার্সারিগুলোর চারা উৎপাদনে মান নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। রাজধানীর পুরনো বাণিজ্য মেলা প্রাঙ্গণ যেন এখন এক টুকরো সবুজ অরণ্য। 120টি স্টল জুড়ে ফুল, ফল, বনজ আর ঔষধি গাছের বিশাল সমাহার। জাপানের মিয়াজাকি, আমেরিকান রেড পালমার, রামবুটান কিংবা আরবি খেজুর, কি নেই এখানে। শুধু চারা নয়, মেলায় মিলছে মাটি ছাড়া অর্কিড, সারমাটি আর ছাদ বাগানের নানান সরঞ্জাম। প্রায় 15-20টা গাছ কিনা গেছে, এখন ওইখানে কিনে রাখলাম। কৃষিবিদ এত গাছ কিনে নেন কি করে? নিয়ে স্যার ওই যে গাড়িতে করে পাঠাই দেবো স্যার। সেই নড়াইল থেকে চলে আসছেন? হ্যাঁ। তারপর কদিন থাকবেন? আজকে চলে যাবো, আবার ফিরতি টিকিট নিয়েই আসছি। কি কি কিনলেন? স্যার এই করম চা নিলাম, একটা বকুল ফুল নিলাম। দাম কিরকম? দাম রিজনেবলই মনে হলো। বৃক্ষ মেলায় আসেন কত বছর? আমি 2 বছর হলো আসছি। গত বছর কি দেখছেন প্রতি বছরই বাড়ছে? হ্যাঁ, এইবারে গাছের মানে ভ্যারাইটি অনেক বেশি, বা পরিবেশটাও অন্যরকম। কি গাছ কিনলেন? মিয়াজাকি। আপনার ছাদ কৃষি করেন নাকি বাগান? ছাদ কৃষি। ইট পাথরের শহরে প্রকৃতির প্রেমী নগরবাসীরা এখন ঝুঁকছেন ছাদ কৃষিতে। তাই মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। তবে সবুজের এই হাটে আছে চারার মান নিয়ে ক্রেতাদের আক্ষেপ। গাছ কিনতে আসেন না দেখতে আসেন? গাছ কিনতে আসি, আমার একটা ছাদ বাগান আছে। সব গাছই তো আপনার ছাদে যা আছে সবই তো নার্সারি থেকেই কেনা। নার্সারি থেকে। মানে কতটুকু আস্থা রাখতে পারেন যে যা বলে দেয় তাই কি হয়? 100% এটা হয় না। 3টার ভেতরে একটা হয়েছিল একদিন। একটা পেয়ারাই হয়েছে, আর হয়নি কোনোটা। সরকারের আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে মহাপরিকল্পনা, এই মেলা তার প্রথম ধাপ মাত্র। GIS, ড্রোন প্রযুক্তি আর ন্যাশনাল ট্রি ডাটাবেজের মাধ্যমে বিশাল এই বনায়ন আসবে ডিজিটাল মনিটরিংয়ের আওতায়, যা সৃষ্টি করবে প্রায় 3.5 লাখ সবুজ কর্মসংস্থান।
শাইখ সিরাজ, চ্যানেল আই। নেট দুনিয়ার খবর। প্রতিদিনই ইন্টারনেটে দেখা মেলে ভাইরাল ভিডিওর। দর্শক, চলুন দেখি নেট দুনিয়ায় চ্যানেল আইয়ের কাছে আজকের ভাইরাল ভিডিওটি। ফরিদপুরের নগরকান্দায় গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা করেও ব্যর্থ হয়েছে একদল চোর। সিসিটিভি ফুটেজে দেখা যায় শিকল কেটে গোয়ালঘরে ঢুকে একটি বাছুর নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। তবে বাছুরের চিৎকার ও অন্য গরুর অস্বাভাবিক ডাকে ঘুম ভেঙে যায় মালিক লাভলু শেখের। পরিবারের সদস্যদের চিৎকারে গরু ফেলে পালিয়ে যায় চোরেরা। সিসিটিভি ফুটেজ সহ থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছেন ভুক্তভোগী। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ইউরোপে দাবানলে স্পেনে জরুরি অবস্থা ঘোষণা, আগুন নিয়ন্ত্রণে সেনা মোতায়েনে ফরাসি প্রেসিডেন্টের নির্দেশ। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। টিভি সাংবাদিকদের জন্য নীতিমালা ও সুনির্দিষ্ট বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানিয়েছেন স্যাটেলাইট বিভিন্ন টিভি চ্যানেলের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টাররা। তারা বলেন, অপসাংবাদিকতা ও ভুঁইফোঁড় প্রেস কার্ডধারীদের দৌরাত্ম্য রোধে নিবন্ধন ব্যবস্থা বাড়ানো জরুরি। গণমাধ্যমের অধিকার ও সুরক্ষা নিশ্চিতে ডিআরইউকে আরও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান তারা। আক্তার হোসেনের রিপোর্ট। দেশের বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে কর্মরত অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের অংশগ্রহণে ডিআরইউর মতবিনিময় সভা। মুক্ত আলোচনায় অংশ নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাংবাদিকতার চ্যালেঞ্জ, পেশাগত দক্ষতা, মর্যাদা ও মান উন্নয়ন এবং বেতন কাঠামো সহ অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতের কথা বলেন সাংবাদিকরা। আমাদের টেলিভিশনে যেমন বেতন কাঠামো নাই, সাংবাদিকতারও আসলে সেই অর্থে নীতিমালা নাই। যে খুশি একটি অনলাইন করছে, এখন তো অনলাইনে করা লাগে না, এখন ফেসবুক পেজের মাধ্যমে মূলত যে যার মতো করে ভিডিও তৈরি করছে, কন্টেন্ট তৈরি করছে। বেতন কাঠামো দিবেন না, আপনি তার বসার জায়গা দিবেন না, আপনি তার কোনো চাকরির নিশ্চয়তা দিবেন না, আপনি তার কাছ থেকে শতভাগ পেশাদারিত্ব চাচ্ছেন। চাকরির নিশ্চয়তা না থাকে তখন সে কি করে আপনাকে পেশাদারিত্ব দিবে? এটাই রিপোর্টার্স ইউনিটির সৌন্দর্য এবং একটা বড় আনন্দ এবং শক্তির ব্যাপার যে রিপোর্টার্স ইউনিটি সবসময় হলো দেশের সাংবাদিকদের কল্যাণ চায়, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কাজ করে। গণমাধ্যমের ভাবমূর্তি রক্ষায় সাংবাদিকদের নিবন্ধন, গণমাধ্যমের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে মালিকদেরও আর্থিক সক্ষমতা যাচাই এবং পেশাগত সুরক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন সাংবাদিক নেতারা। সরকারের সকল স্টেক হোল্ডাররা থাকবেন। আমরা সেখানে ভুঁইফোঁড় সাংবাদিকদের ব্যাপারে এবং সাংবাদিকতার মান উন্নয়নে আসলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং আপনারা এই উদ্যোগ না নিলে কিন্তু হবে না। আপনি যাবেন অলি গলিতে, প্রেস কার্ডের কোনো অভাব নাই। মাছের দোকানে গিয়ে বলে, এই ভাই মাছ কত, মাছ কত, যাতে বোঝে যে একজন সাংবাদিক মহান ব্যক্তি আসছেন, মাছের দামটা কমাই নিতে হবে। নাইলে কি বলবে, বেড়া তুই তো ফরমালিন দিয়ে মাছ বেচো। এখন আমরা এই অবস্থায় গেছি। যুগের সাথে তাল মিলিয়ে দক্ষ জনবল গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। হস্তশিল্প অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় অন্যতম ভূমিকা রাখছে। যথাযথ প্রণোদনা পেলে 2030 সালে এই শিল্পে 10 লাখ কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা আছে রপ্তানি আয় বাড়ানোর সম্ভাবনা। বাংলাদেশ হ্যান্ডিক্রাফট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বা বাংলা ক্রাফটের বার্ষিক সাধারণ সভায় বক্তারা এই তথ্য জানান। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে কুটির শিল্পের অবদান অনেক। এই শিল্পে বিনিয়োগ দরকার, এজন্য 7,800 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সভাপতিত্ব করেন বাংলা ক্রাফটের সভাপতি বেলাল হোসেন। যে নারীর অগ্রযাত্রায় একমাত্র পরিমাপক উন্নয়ন বা প্রগতির,
তা আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের যেই ভঙ্গুর পরিস্থিতি, অর্থনীতির পরিস্থিতি থেকে মাননীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আমাদের সরকারের যে দায়িত্ব গ্রহণের আগে যে নির্বাচনী ইশতেহারে পরিষ্কার করে একটা দর্শন তুলে ধরা হয়েছে। সেই দর্শনটা হচ্ছে যে সবার আগে বাংলাদেশ, তার মানে হচ্ছে সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর, নারী, পাহাড় ও সংস্কার প্রশ্ন বিষয়ে আলোচনা সভা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিরাজুল ইসলাম লেকচার হলে আয়োজিত আলোচনা সভায় বিএনপির সংসদ সদস্য বিথিকা বিনতে হোসেন বলেন, নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সব ক্ষেত্রেই দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীকে সহযোগিতার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় ছিলেন ডেইলি ওয়াদার সম্পাদক শফিকুল আলম ও অন্যরা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিশিষ্টজনদের অ্যাওয়ার্ড দিয়েছে গ্লোবাল স্টার কমিউনিকেশন। বিশিষ্ট অভিনেতা খায়রুল আলম সবুজ ও লোকসঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান দুর্যোগ কথা অনুষ্ঠান পরিকল্পনা ও উপস্থাপনার জন্য মনসুরুল হককে বিশেষ ও সফল নারী উদ্যোক্তা পান সুপারির প্রতিষ্ঠাতা ও সিইও কনা রেজাকে সম্মাননা জানানো হয়। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শাকির আদনানের রিপোর্ট। শিল্প, সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন শাখায় বিশেষ অবদান রাখায় গুণীজনদের সম্মান জানাতে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড 2025 সিজন 3। আজকের এই আয়োজন শুধু একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশের গুণীজন, সৃজনশীল, সফল ব্যক্তিদের সম্মাননা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশের একটি অনন্য তারকা মঞ্চ। আয়োজনে বিশিষ্ট অভিনেতা, নাট্য নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ ও বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়াকে আজীবন সম্মাননা দেয়া হয়। এই আয়োজনে আমার কাছে খুবই ভালো লাগছে। তা আমি একটা এখন শেষের পর্যায়ে, এই শেষের পর্যায়ের ভিতরে যে শেষ সময় যে আমার আজীবন সম্মাননা যারা দিয়েছেন তাদের প্রত্যেকে আমার আন্তরিক অনেক অনেক ভালোবাসা থাকবে। আমার ভালো লাগছে, সব আপনজন। ওকে ছোট দেখেছি, ও এখন বড়। ওর সাথে কাজ করেছে ছবি, দিন যায়, সময় চলে যায়, কিন্তু অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড ঘটতে থাকে জীবনে। চ্যানেল আইয়ের বিশেষ অনুষ্ঠান দুর্যোগ কথার পরিকল্পনাকারী ও উপস্থাপনার জন্য মানসুরুল হক এবং বিশিষ্ট নারী উদ্যোক্তা গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা ও পান সুপারির প্রতিষ্ঠাতা ও সিইও কনা রেজাকে সম্মাননা জানানো হয়। এই দুর্যোগ কথা অনুষ্ঠানে আমার কিছু টিপস ছিল। এই টিপস শুনে একজন অডিয়েন্স আমাকে বলেছিল ফোন দিয়ে যে আমি ঘূর্ণিঝড়ের সময় আপনার এই টিপস শুনে আমার জীবনটা রক্ষা করতে পেরেছি। সো ওইটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা ও 21 পদকে ভূষিত বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। 30টি বিভাগে গুণীজনদের সম্মাননা দেয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শোর মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। আয়োজনের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। এবার নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফ্রান্সের বোর্দো শহর ও স্পেনের রাজধানী মাদ্রিদের আশপাশে ছড়িয়ে পড়া আগুনে দুই দেশ মিলিয়ে অন্তত 2,25,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো দাবানল নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেন। একই সঙ্গে তিনি ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছেন। স্থানীয় কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আগুন দ্রুত বোর্দো শহরে ছড়িয়ে পড়ছে।
স্পেন সরকার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। এছাড়া ধোঁয়ায় ঝুঁকির কারণে প্রায় 40,000 মানুষকে ঘরের ভেতর থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শহরের জরুরি ব্যবস্থাপনা বিভাগের প্রধান বলেছেন, মাদ্রিদের কাছে দাবানল নিয়ন্ত্রণের সক্ষমতা স্পেনের নেই। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। রাজধানীর রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হল বর্ষামঙ্গল উৎসব 2026। সংস্কৃতির বিকাশ ও সৃজনশীল সমাজ গঠনের লক্ষ্যে এই আয়োজন করে বর্ষামঙ্গল পর্ষদ। সুলতানা হিমুর রিপোর্ট। নাচ, গান, কবিতা, প্রবাদ প্রবচনে এই যেন অন্য এক রবীন্দ্র সরোবর। নাগরিক জীবনের সব ব্যস্ততা পেছনে রেখে রাজধানীবাসী একত্রিত হন বর্ষা উৎসবে। যদিও ছিল না বৃষ্টি, ছিল নীলাভ আকাশ। মঙ্গলবয় মঙ্গল দাও দিও বৃষ্টি বারতা, বর্ষার গানে চলে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা। প্রথমবারের মতো এত ব্যাপক আয়োজন হচ্ছে, খুবই ভালো লাগছে। বর্ষাবরণ, বসন্ত উৎসব, বিভিন্ন শরৎ উৎসব, এটা আমাদের জীবনের সঙ্গে একটা সংযোজিত বিষয়। আমাদের নতুন প্রজন্ম এই বর্ষামঙ্গল তথা এ ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের আদি সংস্কৃতির রস খুঁজে পাবে। এদেশের হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও লোকজ ধারাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বর্ষামঙ্গল পর্ষদের এই আয়োজন। অনুষ্ঠান চলে বিকেল 5টা থেকে রাত 9টা পর্যন্ত। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। চট্টগ্রামে সিডিএ এভিনিউ এর মুরাদপুরে যাত্রা শুরু করলো দেশের সবচেয়ে বড় আইকনিক ইয়ামাহা মোটরসাইকেল শোরুম 28 মোটরস। শনিবার শোরুমের উদ্বোধন করেন 28 মোটরসের স্বত্বাধিকারী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল খান এবং আয়েশা সিদ্দিকা। আইকনিক এই শোরুমে এক ছাদের নিচে পাওয়া যাবে ইয়ামাহার সব জনপ্রিয় মডেলের মোটরসাইকেল। উদ্বোধনের আগে ইয়ামাহা রাইডার্স ক্লাবের আয়োজনে র্যালি বের করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এসিআই মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। ইয়ামাহা ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা সে সময় উপস্থিত ছিলেন। ধানমন্ডিতে যাত্রা শুরু করেছে ফ্রেন্স লাইফস্টাইল ক্যাফে ও বেকারি লেদোর এর নতুন আউটলেট। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন ফ্রান্সের বিশ্বখ্যাত মাস্টার বেকার লুদোভিক রিচার্ড, অভিনেত্রী কেয়া পায়েল, তমা মির্জা, অভিনেতা ইরফান সাজ্জাদ সহ অন্যরা। অতিথিদের জন্য পরিবেশন করা হয় 40টিরও বেশি অথেন্টিক ফ্রেঞ্চ বেকারি আইটেম। ছিল বিভিন্ন ধরনের ক্রোসো, কেক, পেস্ট্রি, ডেজার্ট ও কফি। উদ্যোক্তারা জানান, ভবিষ্যতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্র্যান্ডটির আরও শাখা চালুর পরিকল্পনা রয়েছে তাদের। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। দিনাজপুরের ভাইগড় সীমান্তে 9 ভারতীয় নারীকে পুশিনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধে ফিরিয়ে নেয় বিএসএফ। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে ভারতীয় 2 নারীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বর্ডার গার্ড বাংলাদেশ ও স্থানীয় গ্রামবাসী তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই নারীদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয় বিএসএফ। শনিবার ভোর 4:30টার দিকে বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্তের ঘাসুরিয়া বিওপির অধীনে 2091 নম্বর সীমান্ত পিলারের 20S এলাকায় এই ঘটনা ঘটে। এরপর সীমান্ত এলাকায় টহল জোরদার করে বিজেপি। ঘাসুরিয়া বিওপির কোম্পানি কমান্ডার টি আলম বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে রাজধানীর কাকরাইলে আইটিইবি মিলনায়তনে। সম্মেলনে মোহাম্মদ মুজিবুর রহমান ভূঁইয়াকে সভাপতি এবং শহীদুল্লাহ বাদলকে সাধারণ সম্পাদক করে পরবর্তী মেয়াদের জন্য 35 সদস্যের কমিটি নির্বাচিত করা হয়।
সম্মেলনে উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার। বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সহসভাপতি পরিমল সিং বারোয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ পিলসের নির্বাহী পরিচালক ও শ্রম সংস্কার কমিশনের সাবেক প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী এম ফয়েজ হোসেন এবং শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদার সহ অন্যরা। শ্রমিকের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেন বক্তারা। উপকূলীয় এলাকায় সুপেয় পানি সংরক্ষণে বাগেরহাটের রামপালে পানির ট্যাঙ্ক বিতরণ করা হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চত্বরে জলবায়ু ট্রাস্টের ফান্ডের উদ্যোগে রেইন ওয়াটার হারভেস্টিংয়ের মাধ্যমে সুপেয় পানির সংকটে থাকা পরিবারগুলোকে ট্যাঙ্ক বিতরণ করেন পরিবেশ ও বন জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী, বাগেরহাটের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক ও সংশ্লিষ্টরা। মংলা ও রামপালের মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করতে ৩,০০০ পানির ট্যাঙ্ক বিতরণ ও পুকুর খনন করা হবে বলে জানান পরিবেশ প্রতিমন্ত্রী। স্বচ্ছ দুর্নীতিমুক্ত নিয়োগের জন্য কঠোর নজরদারিতে অনুষ্ঠিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিভিন্ন পদের লিখিত পরীক্ষা। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল জানান, প্রবেশপত্র দেখে ও মূল গেটের ভেতরে প্রবেশের পর মাঠ পরীক্ষার সময় তুলে রাখা প্রার্থীদের ছবির সাথে চেহারা মিলিয়ে তাদের হলে প্রবেশ করতে দেয়া হয়। রাজধানীর BAF শাহীন কলেজ অনুষ্ঠিত পরীক্ষা ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি স্থির ও চলমান চিত্রে ধারণ করা হয়। প্রশ্নপত্র তৈরি করেছি তখন কিন্তু কোনো ইলেকট্রনিক ডিভাইস ওখানে রাখতে দেওয়া হয় নাই, এবং যারা প্রশ্নপত্র তৈরি করেছেন প্রত্যেকের মোবাইল এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস কিন্তু এখনও আমাদের কাছে জমা, এবং এটা পরীক্ষা এবং বডি সার্চ করা হয়েছে যখন প্রশ্নপত্র তৈরি করতে গিয়েছেন। প্লাস হচ্ছে ওনাদের মোবাইল বা ডিভাইসটা ফেরত দেওয়া হবে হচ্ছে আজকে পরীক্ষার পরে। ফলে আমরা আমাদের লেভেলে সমস্ত চেষ্টা করেছি যাতে কোনো ধরনের এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের সুযোগ না থাকে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। আনুষ্ঠানিকভাবে সাব চ্যাম্পিয়নশিপ ফুটবলের লোগো উন্মোচন। বাংলাদেশে এবারের আসর 4 থেকে 17 নভেম্বর। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। গাজীপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে দেশজুড়ে একযোগে 8 লাখ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। মহানগর কৃষক দলের উদ্যোগে মহানগরীর চান্দনা চৌরাস্তা ঈদগাহ মাঠে কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাকির তুহিন। মহানগর কৃষক দলের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, সহসভাপতি ভিপি ইব্রাহিম ও গাজীপুর 1 আসনের এমপি মুজিবুর রহমান সহ বিশিষ্টজনরা। সভা শেষে নেতাকর্মীদের বিভিন্ন প্রজাতির গাছের চারা দেওয়া হয়। সাহিত্য, সংস্কৃতি ও প্রযুক্তিতে গড়ে উঠুক মানবিক পৃথিবী, এই প্রতিপাদ্যকে ধারণ করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস 2026 উপলক্ষে 2 দিনের বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন হয়। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন 3-এ রিসোর্স অ্যান্ড ইনোভেশন সেন্টারে উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ডক্টর এম এ মুহিদ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহমিনা আক্তারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ে দিবস বক্তা ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আবুল হাসনাত মোহাম্মদ শামীম। দ্বিতীয় দিনে নবীন শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বৃত্তি 2026 প্রদান করবেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। এবার খেলার খবর।
সাফের 15তম আসরে লোগো উন্মোচন করা হয়েছে। রাজধানীতে লোগো উন্মোচন অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তা, জাতীয় দলের খেলোয়াড়, কোচ এবং অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিরা। সাফ চ্যাম্পিয়নশিপ চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। 4 থেকে 17 নভেম্বর পর্যন্ত ঢাকায় হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ফুটবল টুর্নামেন্ট। সাফের এবারের আসরের কয়টি দেশ অংশ নেবে তা এখনো নিশ্চিত নয়। দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দল নেপাল ফিফার সাসপেনশনে আছে। নির্ধারিত সময়ের মধ্যে সাসপেনশন না উঠলে নেপালকে ছাড়াই হবে আগামী সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ হকি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক প্রিন্স, সহসভাপতি সাজেদ এ আদেল সহ অ্যাডহক কমিটির সদস্যরা শনিবার বিকেলে রাজধানীর গুলিস্তানে হকি স্টেডিয়ামের কনফারেন্স রুমে বৈঠক করেন। আসন্ন এশিয়ান গেমসে জাতীয় দলের প্রস্তুতি, খেলোয়াড়দের সুযোগ সুবিধা ও ঘরোয়া হকি মাঠে ফেরানো সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরে জাতীয় হকি দলের অনুশীলনের খোঁজ খবর নেন সাধারণ সম্পাদক কমিটির সদস্যরা। স্টেডিয়াম, ড্রেসিং রুম ও টেন্ট সহ বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন তারা। খেলোয়াড়দের আবাসিক ব্যবস্থা আরও উন্নত করার বিষয়েও বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নতুন অ্যাডহক কমিটি। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ নুডলস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী। বিক্ষোভকারীদের দায়মুক্তি সহ সব দাবি পূরণের আশ্বাসে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার। সেপ্টেম্বরে সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচন, জানালেন আইনমন্ত্রী। শিগগিরই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। বাংলাদেশকে প্রযুক্তি উদ্ভাবনকারী দেশ করতে চায় সরকার, বললেন প্রধানমন্ত্রী। সেমি কন্ডাক্টর শিল্প ঘিরে অর্থনৈতিক সম্ভাবনার আশা। হাজারো প্রাণের উচ্ছ্বাসে বাঘ রক্ষার অঙ্গীকারে রাজধানীতে প্যান্টোনিক্স টাইগার রান। ভবিষ্যৎ প্রজন্মকে প্রাণ প্রকৃতি রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান। জন্মদিনে শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ। জ্ঞানভিত্তিক সমাজ গঠনের রূপকারের প্রতি চ্যানেল আই পরিবারের শ্রদ্ধা। এবং ছাদ কৃষির জনপ্রিয়তায় জাতীয় বৃক্ষ মেলায় বেড়েছে চারা ও সরঞ্জাম বিক্রি। প্রতারণা রোধে চারার মান নিয়ন্ত্রণে ক্রেতাদের দাবি। এই ছিল সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে।